চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন হয়ে গেল কালনী এক্সপ্রেস ট্রেনের 11 বগি। এদিকে আইন উপদেষ্টা বললেন, বাংলাদেশ ব্যাংক থেকে $2 বিলিয়ন চুরি করার পরিকল্পনা ছিল। বিএনপি একটি বড় দল, তাদের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি, বলছেন সার্জিস আলম। হাসিনা, রেহানা ও টিলুপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। এবং সর্বশেষ জানাবো, বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহাল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন হয়ে গেল কালনী এক্সপ্রেস ট্রেনের 11 বগি। সিলেটে চলন্ত অবস্থায় কালনী এক্সপ্রেস ট্রেনের 11টি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। রোববার সকাল 7:15টার দিকে ফেঞ্চুগঞ্জ কুলাউড়া রেলপথের ফেঞ্চুগঞ্জ উপজেলার মমিনছড়া চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে। মাইজগাঁও রেল স্টেশন মাস্টার আবু সাইদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি প্রতিমধ্যে ফেঞ্চুগঞ্জের মমিনছড়া চা বাগান এলাকায় আসতেই ইঞ্জিনের পেছন থেকে 11টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এতে 2 ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। সকাল 9টায় ওই ট্রেনের সঙ্গে পেছনের 11টি বগি জোড়া লাগিয়ে দেওয়ার পর ভাটেরা রেল স্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আইন উপদেষ্টা বললেন, বাংলাদেশ ব্যাংক থেকে $2 বিলিয়ন চুরি করার পরিকল্পনা ছিল। বাংলাদেশ ব্যাংক থেকে $2 বিলিয়ন চুরি করার পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। পুরো বাংলাদেশকেই লুট করার প্ল্যান ছিল বলে মন্তব্য করেন তিনি। আসিফ নজরুল বলেন, আমাদের একটা রিভিউ কমিটির মিটিং ছিল। আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ, প্রায় $88 মিলিয়ন, সেটা স্ক্যানের মাধ্যমে এখান থেকে হ্যাকিং করা হয়, চুরি করা হয়। বাংলাদেশ ব্যাংক থেকে লুট করা হয়েছিল, সে ব্যাপারে অনেক তদন্ত কমিটি হয়েছে, বিচার কার্য শুরু হয়েছে বিদেশে। প্রকৃত অবস্থা কি এবং এখানে সরকারের করণীয় কি আছে সেটা পর্যালোচনা করার জন্য সরকারের পক্ষ থেকে একটা উচ্চ পর্যায়ে রিভিউ কমিটি করা হয়েছিল। সেই রিভিউ কমিটির প্রথম সভা কাল বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত হয়েছে। উপদেষ্টা বলেন, আমরা কয়েকটি সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত জানানোর আগে প্রেক্ষিতটা বলি। এটা আমার ব্যক্তিগত মন্তব্য। সেটা হচ্ছে, বাংলাদেশ ব্যাংক থেকে আসলে $2 বিলিয়ন চুরি করার, লুট করার প্ল্যান ছিল। এটা শেষ পর্যন্ত কারা করেছে? $88 মিলিয়ন। তার মধ্যে $66 মিলিয়ন আমরা এখনো উদ্ধার করতে পারিনি। আমার কাছে মনে হয়েছে এটা একটা পুরো বাংলাদেশকে লুট করার প্ল্যান ছিল। চিন্তা করেন, $2 বিলিয়ন যদি বাংলাদেশ ব্যাংক থেকে চলে যেত, আজকে আমরা প্রায় দুর্ভিক্ষ অবস্থায় পড়তাম। এটা গুরুতর একটা ফাইন্যান্সিয়াল ক্রাইম এবং বাংলাদেশ ঘিরে অনেক বড় ষড়যন্ত্র। এটা তদন্ত করতে গিয়ে তৎকালীন সরকারের আমলে সীমাহীন রাজনীতি করা হয়েছে। সিআইডি তদন্ত যখন একটা ম্যাচিউর পর্যায়ে চলে গিয়েছিল, তখন আগেই সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছিল, সুনির্দিষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছিল যে বাংলাদেশ ব্যাংকে যারা ইনভলভ আছে তাদের নাম যেন অভিযোগপত্রে না দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের এই ঘটনার সঙ্গে জড়িত কতজনকে চিহ্নিত করা হয়েছে? সাংবাদিকদের এমন এক প্রশ্নের উত্তরে আইন উপদেষ্টা বলেন, আপনারা ফরাসউদ্দিনের রিপোর্টে অনেকের নাম পাবেন। বিএনপি একটি বড় দল, তাদের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি, বলছেন সার্জিস আলম। বিএনপি একটি বড় দল, তাদের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, আমরা যদি গণতান্ত্রিক বাংলাদেশের দিকে এগিয়ে যেতে চাই, তাহলে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসুক না কেন, যে ছাত্ররা অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, তাদের প্রতি এতটুকু শ্রদ্ধা সকল রাজনৈতিক দলের ব্যক্তিবর্গের থাকা উচিত। আমি বিশ্বাস করি এক্ষেত্রে বিএনপি তাদের জায়গা থেকে আরও বেশি দায়িত্ব পালন করবে, কারণ তারা বড় দল, তাদের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেশি। বিএনপি নেতা দুদুর এক বক্তব্যের জবাবে এনসিপি নেতা সার্জিস আলম বলেন, এটি তার ব্যক্তিগত বক্তব্য, তার দলের বা বিএনপির বক্তব্য নয়। তারা রাজনীতিতে আমাদের সিনিয়র, তাদেরকে দেখে আমরা শিখব, সামনের দিকে এগিয়ে যাব। কিন্তু তারা যদি বয়সের দিক থেকে যারা অনুজ, তাদের সামনে রেখে প্রতিহিংসামূলক বা ছোট করে কথা বলার কালচার, সেটা যদি আবার তৈরি হয়, যেটা আমরা দেখতাম শেখ হাসিনা ডক্টর ইউনূসকে নিয়ে, বেগম খালেদা জিয়াকে নিয়ে ছোট করে কথা বলতেন, এটা রাজনৈতিক সৌহার্দ্য নষ্ট করে ফেলেছিল। আমরা একই কালচার তাদের কাছে দেখতে চাই না। সার্জিস আলম আরও বলেন, আমাদের জন্য তাদের কাছে যদি কোনো পরামর্শ থাকে, সেই পরামর্শ দেওয়ার একটা সুন্দর সম্পর্কের মধ্য থেকে দেওয়া উচিত। আমরা সেটাই প্রত্যাশা করব। ছাত্র আন্দোলনের কারণে শিক্ষার একটি সুস্থ পরিবেশ নষ্ট হয়ে গিয়েছে, এটি আসলে ঠিক না। পরিবেশ কিছুটা বিঘ্নিত হয়েছে, আমরা শেষ হয়ে গিয়েছি, নষ্ট হয়ে গিয়েছি, এই কথাটা আমরা বলতে পারি না। ছাত্র জনতার এত বড় ত্যাগ, এত বড় একটি অভ্যুত্থান, আর এই মানুষগুলো এখন এভাবে মিডিয়ার সামনে বুক ফুলিয়ে স্বাধীনভাবে কথা বলছেন। কিছুটা হলেও পড়াশোনার পরিবেশ বিঘ্নিত হয়েছে, কিন্তু এত বড় ত্যাগ, এই ত্যাগ শুধুমাত্র তাদের ত্যাগ নয়, পুরো বাংলাদেশের।
ভারতের ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল প্রসঙ্গে সার্জিস আলম বলেন, বাংলাদেশ ভারত দুটি পাশাপাশি প্রতিবেশী দেশ। কখনোই এই দুটি দেশের সম্পর্ক এমন হয়ে যাবে না যে মুখোমুখি দাঁড়িয়েছে। আমরা এটা প্রত্যাশা করি না। ভারতের কাজ ভারত কিভাবে বাংলাদেশকে ডিল করছে, কোন চোখে দেখছে, এই জিনিসগুলো ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নির্ধারণ করবে। কোনো কিছুই কখনো থেমে থাকে না। আমাদেরও কেউ যদি অনৈতিক বা অযৌক্তিকভাবে কোনো একটি সুবিধা বঞ্চিত করে, দেশ হিসেবে বাংলাদেশ তার অপশন খুঁজে নেবে। সবকিছুরই কোনো না কিছু বিকল্প একটি অপশন রয়েছে। এমন করে বড় বড় পরাশক্তি অনেককেই চেপে ধরার চেষ্টা করেছে, সুযোগ সুবিধা বন্ধ করে দিয়েছে। দিন শেষে ওই ছোট ছোট শক্তিগুলো আরও অসংখ্য বিকল্প পথের মধ্য দিয়ে শক্তিশালী হয়েছে। এনসিপির এই নেতা আরও বলেন, আমরা মনে করি শুধু ভারত নয়, এই ক্ষেত্রে পৃথিবীর যে কোনো দেশ যদি বিভিন্ন বাণিজ্যিক চুক্তি বা সুযোগ সুবিধার জায়গায় আমাদেরকে চেপে ধরার চেষ্টা করে, গোটা বিশ্ব আমাদের জন্য খালি রয়েছে। আমরা বিশ্বের অন্য জায়গায় যেখানে ভ্রাতৃত্বের সম্পর্ক রয়েছে, সেই সম্পর্ক রেখে আমরা আমাদের সুন্দর একটি বাণিজ্যিক সম্পর্ক করতে পারবো। আমরা বিশ্বাস করি ভারত রাজনৈতিক দল হিসেবে নয়, বরং একটি দেশ হিসেবে ফাংশন করবে এবং দেশ হিসেবে আরেক দেশের সাথে তার বাণিজ্যিক চুক্তিগুলো করবে। হাসিনা, রেহানা ও টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ রেহানার মেয়ে ও সাবেক ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকী, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও অপর মেয়ে আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেওয়া চার্জশিট আমলে গ্রহণ করেন। আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আদালতে দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। এর আগে গত বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। জানা যায়, পূর্বাঞ্চলে 60 কাঠা প্লট বরাদ্দ নেওয়ার প্রমাণ পাওয়ার ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার পরিবারের সদস্য সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন এবং জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের 14 কর্মকর্তার বিরুদ্ধে পৃথক 8টি অভিযোগপত্র বা চার্জশিট দাখিল করে দুর্নীতি দমন কমিশন। বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহাল। বাংলাদেশের পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েল বা ইসরায়েল ব্যতীত শর্ত ফের বহাল করা হয়েছে। গত 7 এপ্রিল তারিখে উপসচিব নীলিমা আফরোজের সই করা একটি প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা যায়। ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে আগের মতো বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহালের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনার অনুরোধ করা হলো। আগে বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকতো, এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ব্যতীত। তবে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার 2020 সালে দেশে নতুন পাসপোর্ট চালু করলে সেই পাসপোর্টগুলো থেকে এই লেখা বাদ দেয়। এমনকি এ বিষয়ে কোনো ঘোষণাও দেওয়া হয়নি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।